আমার প্রিয় দেশবাসী, নমস্কার। আমাদের জীবনে এমন কিছু তারিখ থাকে যেগুলো মনে রাখার জন্য ক্যালেন্ডার দেখার প্রয়োজন হয় না। আজ ২৬শে জুলাই তেমনই একটি তারিখ। আজ কার্গিল বিজয় দিবস। এই দিনটি আমাদের গর্বে পূর্ণ করে তোলে। এই দিনটি আমাদের বীর জওয়ানদের অদম্য সাহসের কথা মনে করিয়ে দেয়। কার্গিলের সুউচ্চ পর্বতশৃঙ্গ, কঠিন আবহাওয়া, শত্রুর চ্যালেঞ্জ, সব পরিস্থিতিই আমাদের সৈন্যদের সামনে ছিল। কিন্তু তাদের মনোবল প্রতিটি চ্যালেঞ্জের চেয়েও বেশি ছিল। তারা মা ভারতীর রক্ষার জন্য তাদের সর্বস্ব উৎসর্গ করেছিলেন। আজ কার্গিল বিজয় দিবসে আমি সকল বীর শহীদ এবং বীর সৈন্যদের শ্রদ্ধার সাথে প্রণাম জানাই। সাথীরা, আজকের ভারত শুধু তার বীরদের স্মরণই করে না, বরং নতুন প্রজন্মের কাছে তাদের বীরগাথাও পৌঁছে দেয়। এই ভাবনা থেকেই এই বছর একটি বিশেষ শৌর্য বিজয় যাত্রা আয়োজন করা হয়েছে। ১৪ই জুলাই দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল থেকে শুরু হওয়া এই মোটরসাইকেল যাত্রা দ্রাসের কার্গিল ওয়ার মেমোরিয়াল পর্যন্ত পৌঁছাবে। এর বার্তা হল ওয়ান রাইড, ওয়ান নেশন, ওয়ান স্যালুট। এই যাত্রা আমাদের মনে করিয়ে দেয় যে, জাতির জন্য দেওয়া বলিদান কখনো ভোলা যায় না। সাথীরা, আজ ভারত তার সৈন্যদের সাহসের পাশাপাশি নিজের প্রযুক্তিগত সক্ষমতাকেও ক্রমাগত শক্তিশালী করছে। কিছুদিন আগে ভারতীয় নৌবাহিনীতে আইএনএস মহেন্দ্রগিরি অন্তর্ভুক্ত করা হয়েছে। এই আধুনিক যুদ্ধজাহাজটি ভারতেই ডিজাইন করা হয়েছে। এটি ভারতেই তৈরি হয়েছে। এতে ৭৫%-এরও বেশি দেশীয় সামগ্রী ব্যবহৃত হয়েছে। এটি আত্মনির্ভর ভারতের ক্রমবর্ধমান শক্তির প্রতীক। এই মাসেই ডিআরডিও পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেটেরও সফল পরীক্ষা করেছে। এই সাফল্যের পেছনে আমাদের বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের সম্মিলিত পরিশ্রম রয়েছে। ২-৩ দিন আগেই ডিআরডিও কুশা মিসাইলেরও সফল পরীক্ষা করেছে। সাথীরা, আজ প্রতিরক্ষা উৎপাদন হোক, প্রতিরক্ষা রপ্তানি হোক বা বন্ধু রাষ্ট্রগুলোর সাথে কৌশলগত সহযোগিতা, ভারত ক্রমাগত নতুন উচ্চতার দিকে এগিয়ে যাচ্ছে। এই মাসের শুরুতে আমি ইন্দোনেশিয়ায় ছিলাম। সেখানে ব্রহ্মোস এবং অস্ত্র মিসাইলের জন্য একটি বড় চুক্তি হয়েছে। ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম এবং প্রযুক্তির ওপর বিশ্বের আস্থা বাড়ছে। আসুন, এই কার্গিল বিজয় দিবসে আমরা আমাদের অমর শহীদদের প্রণাম জানাই এবং একটি নিরাপদ, সক্ষম ও আত্মনির্ভর ভারত গড়ার সংকল্প আরও দৃঢ় করি। আমার প্রিয় দেশবাসী, মন কি বাত এর আগের পর্বে আমি আপনাদের সাথে ক্যাচ দ্য রেইন অভিযান নিয়ে আলোচনা করেছিলাম। আমি অনুরোধ করেছিলাম যে, বৃষ্টির প্রতিটি বিন্দু সংরক্ষণের এই অভিযানকে একটি গণআন্দোলনে পরিণত করুন। ক্যাচ দ্য রেইন এর বার্তা খুবই সহজ। যেখানে বৃষ্টি পড়ে, যখন বৃষ্টি পড়ে, জলকে সেখানেই সংরক্ষণ করুন। তাই ৪ঠা জুলাই থেকে দেশজুড়ে একটি বিশেষ অভিযানও চালানো হচ্ছে। এর অধীনে বৃষ্টির জল সংরক্ষণ, ভূগর্ভস্থ জলস্তর বৃদ্ধি, পুরনো জল উৎসগুলোর পুনরুজ্জীবন এবং বৃক্ষরোপণকে নতুন গতি দেওয়া হচ্ছে। আমি অত্যন্ত আনন্দিত যে গ্রাম হোক বা শহর, পঞ্চায়েত হোক বা সামাজিক সংস্থা, সব জায়গায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। কোথাও পুরনো পুকুর থেকে পলি বা আবর্জনা পরিষ্কার করা হচ্ছে, কোথাও কুয়ো এবং বাউলিগুলোকে কুয়ো নতুন জীবন দেওয়া হচ্ছে। বন্ধ হয়ে যাওয়া বোরওয়েলগুলো এখন ভূগর্ভস্থ জলস্তর বৃদ্ধির মাধ্যম হয়ে উঠছে। সাথীরা, মধ্যপ্রদেশের সিধি জেলায় প্রায় ১৫০০টি পুকুর তৈরি করা হয়েছে। নরসিংহপুরে অমৃত সরোবরগুলোকে সাজিয়ে তোলা হয়েছে। মহারাষ্ট্রের নাসিকে বিপুল পরিমাণে জল সংরক্ষণের ক্ষমতা গড়ে উঠেছে। অন্ধ্রপ্রদেশের নন্দালের সব গ্রাম পঞ্চায়েত এই অভিযানের সঙ্গে যুক্ত হয়েছে এবং পুরনো পুকুরগুলোকে আবার ব্যবহারযোগ্য করে তোলা হয়েছে। আমাদের শহরগুলোও পিছিয়ে নেই। ছত্তিশগড়ের কোরবা, ওড়িশার ভুবনেশ্বর এবং অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম এই অভিযানের উৎসাহজনক ফলাফল দেখা যাচ্ছে। আসুন আমরাও আমাদের আশেপাশে অন্তত একটি পুকুর, কুয়ো বা বাউলির দায়িত্ব নিই।
জলের প্রতিটি ফোঁটা বাঁচান। আজ বাঁচানো প্রতিটি ফোঁটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবচেয়ে বড় সম্পদ। আমার প্রিয় দেশবাসী, কয়েকদিন আগেই গ্লাসগোতে কমনওয়েলথ গেমস শুরু হয়েছে। প্রতিটি দেশবাসী ভারতীয় দলকে নিরন্তর তাদের শুভকামনা জানাচ্ছে। তাদের কামনা যে সব খেলোয়াড় এবং অ্যাথলিটরা দুর্দান্ত পারফর্ম করুক এবং মানুষের মনও জয় করুক। সাথীরা, আমাদের যুব সমাজ সাম্প্রতিককালে খেলাধুলায় অনেক চমৎকার সাফল্য অর্জন করেছে। পিভি সিন্ধু ব্যাডমিন্টনে জাপান ওপেন খেতাব জয়ী প্রথম ভারতীয় হয়েছেন। তার এই সাফল্যে পুরো দেশ গর্বিত। ভারতীয় মহিলা ক্রিকেট দলও লন্ডনের লর্ডস স্টেডিয়ামে তাদের প্রথম টেস্ট ম্যাচ জিতেছে। এটি একটি ঐতিহাসিক জয়। আমাদের দল ২৭০ রানের বিশাল ব্যবধানে এই ম্যাচ জিতেছে। কিন্তু বিষয়টি শুধু এটুকুই নয়। লর্ডসের দীর্ঘ ইতিহাসে এটিই ছিল মহিলা দলের প্রথম টেস্ট ম্যাচ। ১৯৮৩ সালে এই মাঠেই ভারত তাদের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল। এখন আমাদের নারী শক্তি এখানে দেশের নাম উজ্জ্বল করেছে। সাথীরা, এমন কিছু ছোট প্রচেষ্টাও থাকে যা অনেক গুরুত্বপূর্ণ। আমি কেরালায় এর্নাকুলামের সাউথ চিত্তুরে খেলাধুলা নিয়ে এমন একটি প্রচেষ্টার কথা জানতে পেরেছি। সেখানের একটি স্কুলে একটি সংস্কৃত ক্লাব আছে। এখানের শিক্ষক অভিলাষজি খুব অনন্য উপায়ে সংস্কৃতকে জনপ্রিয় করে তুলছেন। এই প্রজেক্টটির নাম দেওয়া হয়েছে অক্ষর কন্দুক। এতে সংস্কৃত বর্ণমালাকে ফুটবলে ব্যবহৃত শব্দের সঙ্গে যুক্ত করে সহজ উপায়ে বোঝানো হয়। এর ফলে শেখার মধ্যে আনন্দ পাওয়া যায়। পাশাপাশি খেলাধুলার প্রতি মানুষের আগ্রহও বাড়ে। আমার প্রিয় দেশবাসী, গত রবিবার বিক্রম-1 এর সফল উৎক্ষেপণে প্রতিটি দেশবাসী গর্বে ভরে উঠেছে। আমরা সবাই ভারতীয় মহাকাশ খাতের এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছি। এটি বেসরকারি খাতের দ্বারা তৈরি ভারতের প্রথম রকেট। আমাদের তরুণ উদ্ভাবকরা এমন কিছু করে দেখিয়েছেন যা কল্পনা করাও কঠিন ছিল। তারা অসাধারণ দক্ষতা, আবেগ এবং ধৈর্যের পরিচয় দিয়েছেন। দীর্ঘদিন আমাদের মহাকাশ খাত বেসরকারি প্রতিষ্ঠানের জন্য বন্ধ ছিল। এই খাতে আগ্রহী অনেক তরুণ তাদের প্রতিভা দেখানোর সুযোগ পাচ্ছিল না। তরুণদের স্বার্থের কথা মাথায় রেখে আমরা মহাকাশ খাতকে বেসরকারি খাতের জন্য খুলে দিয়েছি। আজ এর ফলাফল সারা বিশ্ব দেখছে। সাথীরা, আমাদের তরুণ সঙ্গীরা বিজ্ঞানের ক্ষেত্রেও ভারতের মাথা উঁচু করছেন। বিজ্ঞান অলিম্পিয়াড বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। এতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এই মাসে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান এবং গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতাগুলোতে ভারতীয় দলের পারফরমেন্স ছিল চমৎকার। পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে আমাদের ৫ জন শিক্ষার্থী স্বর্ণপদক জিতেছে এবং ভারত প্রথম স্থান অর্জন করেছে। গত এক দশকে অনুষ্ঠিত প্রতিটি পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে আমাদের দেশের শিক্ষার্থীরা অবশ্যই স্বর্ণ বা রৌপ্য পদক জিতেছে। রসায়ন অলিম্পিয়াডেও আমাদের সকল শিক্ষার্থী স্বর্ণপদক জিতেছে। এটি এখন পর্যন্ত সেরা পারফরমেন্স ছিল। জীববিজ্ঞান অলিম্পিয়াডেও আমাদের সব শিক্ষার্থী পদক জিতেছে। এর মধ্যে একটি স্বর্ণ পদকও রয়েছে। অন্যদিকে, গণিত অলিম্পিয়াডে আমাদের শিক্ষার্থীরা ২টি স্বর্ণ এবং ৪টি রৌপ্য পদক নিজেদের নামে করেছে। দেশের যুবশক্তির ওপর আমার অনেক গর্ব। এটি দেখে খুব ভালো লাগে যে ভারতে অলিম্পিয়াড এবং হ্যাকাথনের সংস্কৃতি ক্রমাগত বাড়ছে। আমার বিশ্বাস, দেশের আরও বেশি সংখ্যক তরুণ এমন প্ল্যাটফর্মে নিজেদের আগ্রহ দেখাবে এবং ভারতের বিজয় নিশান উড়াবে। আমার প্রিয় দেশবাসী, যখন দক্ষতা এবং কিছু করার আবেগ থাকে, তখন প্রতিটি পথ সহজ হয়ে যায়। কাশ্মীরের ঐতিহ্যবাহী মাদুর, ওয়াগু নিয়ে বর্তমানে যে প্রচেষ্টাগুলো হচ্ছে, তাতে এরই ঝলক দেখা যায়।
এটি নলখাগড়া এবং ধানের খড় দিয়ে তৈরি করা হয়। এই মাদুর তৈরির ঐতিহ্য বহু বছরের পুরনো। এর জন্য প্রথমে কাশ্মীরের জলাভূমির ঘাস এবং নলখাগড়া কাটা হয়। রোদে শুকানোর পর বাছাই করা হয় এবং তারপর শুরু হয় হাতে বোনার কাজ। দুইজন কারিগরের একটি মাদুর তৈরি করতে প্রায় 4 দিন সময় লাগে। এই মাদুর অনন্য এবং পরিবেশবান্ধবও বটে। একটি বড় বিশেষত্ব হল, এটি আপনাকে গ্রীষ্মে শীতলতা এবং শীতে উষ্ণতা দেবে। আগে এটি কাশ্মীরের প্রতিটি ঘরে দেখা যেত, কিন্তু গত কয়েক বছরে এর ব্যবহার কমতে শুরু করেছিল। এমন পরিস্থিতিতে শ্রীনগরের গুলাম হুসেন জি এবং তার মেয়ে তঞ্জিলা জি একটি সংকল্প নিলেন। উভয়ই বগু কারুশিল্পের ঐতিহ্যকে নতুন জীবন দিতে উঠে পড়ে লাগলেন। গুলাম হুসেন জি অত্যন্ত সাধারণ একটি পরিবার থেকে উঠে এসেছেন। এই কাজে তাদের অনেক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, কিন্তু বগু সংরক্ষণের ব্যাপারে তাদের সংকল্প ছিল অটুট। দেখতে দেখতে তাদের এই প্রচেষ্টার সাথে অনেক মানুষ যুক্ত হতে শুরু করল। গুলাম হুসেন জি এই দক্ষতাকে ব্যাপকভাবে প্রসারিত করেছেন। তাদের এই মিশনে তারা স্থানীয় স্তরে সরকারি সহযোগিতাও পেয়েছেন। আজ দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা বগু দেশের অন্যান্য প্রান্তে পৌঁছে যাচ্ছে। এই প্রচেষ্টার সাথে যুক্ত সকল মানুষের জন্য আমি খুবই গর্বিত। আজ আমরা সকলেই স্থানীয় পণ্যের ওপর জোর দিচ্ছি। আমরা ভোকাল ফর লোকাল এর মন্ত্র নিয়ে এগিয়ে চলেছি। তাই কাশ্মীরের বগু যেন আপনার ঘরের অংশ হয়ে ওঠে। এই বিষয়টি নিয়ে অবশ্যই একবার ভাববেন। সাথীরা, আমাদের দেশে চা শুধু একটি পানীয় নয়, এটি আপন করে নেওয়ার একটি মাধ্যমও বটে। দিনের শুরু হোক বন্ধুদের সাথে আড্ডা বা পরিবারের সাথে কিছু মুহূর্ত কাটানো। চা প্রতিটি মুহূর্তের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। আপনারা তো ভালোভাবেই জানেন চায়ের সাথে আমার সম্পর্ক কি। তবে আজ আমি যে চায়ের কথা বলছি, তা শুধু স্বাদই দেয়নি, বরং অনেক বোনের জীবনে স্বনির্ভরতার নতুন সুগন্ধও ছড়িয়ে দিয়েছে। উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বিদুর প্রেরণা স্বদেশী হার্বাল টি তৈরি করেছেন। এতে লেমন গ্রাস, গিলয়, যষ্টিমধু, তুলসী, কাঁচা হলুদ, দারুচিনি, এলাচ এবং মৌরির মতো প্রাকৃতিক উপাদান রয়েছে। এর অনন্য স্বাদ এবং গুণাগুণের কারণে এই চা খুব কম সময়ে মানুষের মাঝে বিশেষ পরিচিতি পেয়েছে। প্রয়াগরাজের মহাকুম্ভ এবং দিল্লির ইন্টারন্যাশনাল ফুড ফেস্টিভ্যালে এই হার্বাল চা অনেক প্রশংসা কুড়িয়েছে। বিদেশ থেকে আসা মানুষেরাও এতে আগ্রহ দেখিয়েছেন। সাথীরা, সবচেয়ে অনুপ্রেরণামূলক বিষয় হল এর শুরুর গল্পটি। এই পুরো প্রচেষ্টাটি মাত্র 1 লাখ টাকা দিয়ে শুরু হয়েছিল। আজ এই ব্র্যান্ডটি দেশের বড় বড় প্রতিষ্ঠানে পৌঁছে গেছে। এই উদ্যোগটি আমাদের শেখায় যে, যখন স্থানীয় জ্ঞান, প্রকৃতি এবং মহিলাদের আত্মবিশ্বাস একত্রিত হয়, তখন একটি ছোট প্রচেষ্টাও বড় পরিবর্তনের সূচনা হতে পারে। আমার প্রিয় দেশবাসী, আজ দেশজুড়ে এক পের মা কে নাম অভিযানের মাধ্যমে মানুষ প্রকৃতির প্রতি তাদের দায়িত্ব পালন করছে। যখন সমাজ এই ভাবনার সাথে যুক্ত হয়, তখন অনেক সুন্দর ও অনুপ্রেরণামূলক উদাহরণ সামনে আসে। সাথীরা, আমেদাবাদে জনঅংশীদারিত্বের এক অসাধারণ শক্তি দেখা গেছে। সেখানের ভার অঞ্চলে 1 ঘন্টার মধ্যে 3 লক্ষেরও বেশি চারাগাছ রোপণ করা হয়েছে। এতে 25,000 এরও বেশি মানুষ অংশগ্রহণ করেছিলেন। স্কুলের ছাত্রছাত্রী, এনসিসি ক্যাডেট, স্বেচ্ছাসেবক এবং সাধারণ নাগরিক সকলেই এই অভিযানে অংশ নিয়েছেন। আগামী বছরগুলোতে এই চারাগাছগুলোই একটি ঘন শহুরে বনের রূপ নেবে।
এই প্রচেষ্টাকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নথিভুক্ত করা হয়েছে। বন্ধুরা, এক পের মা কে নাম অভিযানের অধীনে উত্তরপ্রদেশেও জনশক্তির এক অসাধারণ সংকল্প দেখা গেছে। সেখানে 12ই জুলাই মাত্র একদিনে 35 কোটিরও বেশি চারাগাছ রোপণ করা হয়েছে। উত্তরপ্রদেশের সাংসদ হিসেবে আমার জন্য এটি বিশেষ গর্বের বিষয়। আমার প্রিয় দেশবাসী, গাছ কেবল মানুষের জন্য নয়, এগুলো অসংখ্য জীবের বাসস্থানও বটে। গুজরাটের গির অরণ্যে প্রায় 60 বছর পর ইন্ডিয়ান গ্রে হর্নবিল আবার বাসা বাঁধছে। এটি গিরে বহু বছর ধরে চলা সংরক্ষণ ও পুনর্বাসনের প্রচেষ্টারই ফল। হর্নবিলকে জঙ্গলের কৃষক বলা হয়। এরা ফল খায় এবং বীজগুলোকে দূর দূরান্তে ছড়িয়ে দেয়। সেই বীজ থেকেই জঙ্গলে নতুন গাছ জন্মায়। এভাবেই একটি পাখি জঙ্গলকে পুনরায় সবুজ করে তুলতে সাহায্য করে। আমি আপনাদের সবাইকে বলবো, আমরা যেন আমাদের জীবনের কোনো বিশেষ মুহূর্তকে প্রকৃতির সাথে অবশ্যই যুক্ত করি। মায়ের নামে একটি করে গাছ লাগান। আজকের লাগানো একটি ছোট চারা গাছ আগামী প্রজন্মের জন্য সবুজ প্রকৃতি, নির্মল বাতাস এবং সুন্দর ভবিষ্যতের উত্তরাধিকার হয়ে উঠতে পারে। আমার প্রিয় দেশবাসী, আমরা সবাই জানি যে আজ প্লাস্টিক দূষণ পুরো বিশ্বের পরিবেশের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বর্জ্য বহু বছর ধরে প্রকৃতির ক্ষতি করতে থাকে। তাই প্লাস্টিকের সঠিক নিষ্পত্তি অত্যন্ত জরুরি। বন্ধুরা, বিহারের সীতামঢ়ীতে ওয়েস্ট টু ওয়েলথ এর এক চমৎকার উদাহরণ সামনে এসেছে। এখানে বর্জ্য রিসাইকেল করে আকর্ষণীয় বেঞ্চ তৈরি করা হচ্ছে। একটি বেঞ্চ তৈরিতে প্রায় 40 কেজি সিঙ্গেল ইউজ প্লাস্টিক খরচ হয়। এটি মজবুত, টেকসই এবং আরামদায়ক হওয়ার পাশাপাশি পরিবেশবান্ধবও বটে। এগুলো সরকারি স্কুল, পার্ক এবং সর্বজনীন স্থানে বসানো হচ্ছে। এর মাধ্যমে মানুষের মধ্যে পরিবেশ সংরক্ষণ নিয়ে সচেতনতাও বাড়ছে। এই প্রচেষ্টায় স্থানীয় সংস্থার পাশাপাশি জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এর ফলে স্থানীয় স্তরে কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে। সীতামঢ়ীর এই প্রয়াস আমাদের শেখায় যে রিডিউস, রিউজ এবং রিসাইকেল আজ কেবল একটি স্লোগান নয়, বরং আমাদের জীবনের অংশ হয়ে উঠছে। বন্ধুরা, আপনাদের মনে থাকবে, গতবারের মন কি বাত অনুষ্ঠানে আমি গণেশ উৎসবের কথা বলেছিলাম। আমি অনুরোধ করেছিলাম যে আমাদের দেশের মাটি দিয়ে তৈরি গণেশজিরই পূজা করা উচিত। পিওপি দিয়ে তৈরি গণেশ মূর্তি বা বিদেশ থেকে আসা মূর্তির পরিবর্তে আমাদের দেশের মাটিতে তৈরি গণেশ মূর্তিকে বাড়িতে স্থাপন করা উচিত। এই বিষয়ে অনেকে আমাকে বার্তা পাঠিয়েছেন এবং তাদের মতামত জানিয়েছেন। মানুষ জানিয়েছেন যে তারা আমার অনুরোধ গ্রহণ করেছেন। তারা স্থানীয় মাটিতে তৈরি গণেশ মূর্তি স্থাপনের সংকল্প নিয়েছেন। অনেকে লিখেছেন যে মন কি বাত আগে এটি নিয়ে আলোচনা হয়েছিল। এটি তাদের সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে সাহায্য করেছে। আমি আরও একবার আমার অনুরোধ পুনর্ব্যক্ত করছি। এইবার গণপতি পুজোয় দেশের মাটিতে তৈরি গণেশ মূর্তিকে আপনার বাড়িতে স্থাপন করুন। তাদের পুজো করুন। আপনার এই প্রচেষ্টা একভাবে প্রকৃতির আরাধনাই হবে। আমার প্রিয় দেশবাসী, এখন আমি আপনাদের এমন একজনের কথা বলবো যার সম্পর্কে শুনে আপনারা গর্ববোধ করবেন। এমন একজন ব্যক্তি যিনি বিজ্ঞান ও উদ্ভাবনের ক্ষেত্রে অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছেন। বিশ্বে যার একটি পরিচিতি গড়ে উঠছে। কিন্তু এরপরেও তিনি তার শিকড়ের সাথে গভীরভাবে যুক্ত। সুযোগ পেলেই তিনি তার মাটির প্রতি সম্মান জানাতে ভোলেন না। তিনি হলেন মণিপুরের ডক্টর রোনাল্ডো রেশরামজি। তার নাম রোনাল্ডো। তবে পেশাগতভাবে তিনি একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট বা জ্যোতিপদার্থবিজ্ঞানী।
তিনি জাপানে কাজ করেন এবং নবীন গ্যালাক্সির একটি বিশাল গোষ্ঠী আবিষ্কার করা দলের সদস্য ছিলেন। আপনারা হয়তো জানতে চাইবেন যে তিনি আসলে কি করেছেন? আসলে তিনি এই পুরো গোষ্ঠীটির নাম মণিপুরের একটি সুন্দর হ্রদের সাথে মিলিয়ে লোকটাক প্রোটোক্লাস্টার রেখেছেন। লোকটাক মিষ্টি জলের একটি বিশাল হ্রদ। লোকটাক হ্রদে ভাসমান ফুমরি মিলে একটি অনন্য প্রাকৃতিক দৃশ্য তৈরি করে। দেখে মনে হয় যেন বিশাল সমুদ্রে ছোট ছোট দ্বীপ ভাসছে। ঠিক তেমনি মহাবিশ্বে এই নবীন গ্যালাক্সিও একটি বিশাল কাঠামো তৈরি করে। আজ মণিপুরের লোকটাক কেবল দেশের ম্যাপেই নয়, বরং বিশাল মহাবিশ্বেও তার দ্যুতি ছড়িয়ে দিচ্ছে। এই কৃতিত্ব প্রত্যেক ভারতবাসীর গর্ব বাড়ানোর মতো। এ থেকে আমাদের তরুণ বন্ধুদের শেখার আছে যে, তারা নিজেদের ঐতিহ্যের সাথে যুক্ত থেকেও নতুন উচ্চতা স্পর্শ করতে পারে। এগুলো এমন শিকড় যা নক্ষত্রপুঞ্জকেও আলোকিত করতে পারে। আমার প্রিয় দেশবাসী, আর কয়েকদিন পরই ৭ আগস্ট আমাদের দেশ জাতীয় তাঁত দিবস, ন্যাশনাল হ্যান্ডলুম ডে পালন করবে। এই উপলক্ষে আমরা আমাদের তাঁতি ভাই বোনদের দক্ষতা ও সৃজনশীলতাকে উদযাপন করি। আমাদের এই সাথীরা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সাথীরা, তাতে তৈরি প্রতিটি পোশাক কোনো না কোনো অঞ্চল, সম্প্রদায় এবং এর সাথে যুক্ত অগণিত মানুষের গল্পকে সামনে নিয়ে আসে। এরা সেই মানুষ যারা গর্বের সাথে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে লালন করে চলেছেন। আজকের দিনে আমার অনুরোধ, আসুন আমরা হস্তশিল্পকে উৎসাহিত করে আমাদের তাঁতি ভাইদের সম্মান জানাই। আসুন আমরা ভোকাল ফর লোকাল এর ভাবনাকে আরও শক্তিশালী করি। সাথীরা, আজ দেশে যেভাবে হ্যান্ডলুম বা তাঁতশিল্পকে বাড়াবা দেওয়া হচ্ছে, তাতে বহু মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। পোচামপল্লী থেকে পাটনা এবং কুথমপল্লী থেকে কচ্ছ পর্যন্ত এর অনেক উদাহরণ দেখা যায়। আজ এমন অনেক মানুষ ও গোষ্ঠী রয়েছে যারা আমাদের হ্যান্ডলুমের গৌরবময় ঐতিহ্যকে নতুন শক্তি ও পরিচয় দিচ্ছে। কেউ পোচামপল্লী ইকাতের সুন্দর ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তো কেউ মহিলা তাঁতিদের যুক্ত করে নানা পণ্য তৈরি করছে। কিছু মানুষ কেরলের ঐতিহ্যবাহী কাসাও শিল্পকে সংরক্ষণ করছেন। এর ফলে আমাদের মা বোনেরা কর্মসংস্থানের সুযোগও পাচ্ছেন। সাথীরা, আরও একটি বিষয় যার আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই, তা হল খাদি। আমরা সবাই জানি যে খাদি মহাত্মা গান্ধীর অত্যন্ত প্রিয় ছিল। গত কয়েক বছরে খাদি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। গত ১২ বছরে এর বিক্রি ৬ গুণ বেড়েছে। বিক্রির এই পরিসংখ্যান এখন ১ লক্ষ কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে। আমার আপনাদের সকলের কাছে অনুরোধ, আগামী উৎসবে খাদি, কোনো হ্যান্ডলুম বা হস্তশিল্পের অন্তত একটি পণ্য অবশ্যই কিনুন। আমার প্রিয় দেশবাসী, যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় ভারতে কত ধরনের বাদ্যযন্ত্র রয়েছে, তবে আপনি ভেবে পড়বেন। এর কারণ আমাদের এখানে অনেক বাদ্যযন্ত্র এবং তার সাথে সম্পর্কিত ঐতিহ্য রয়েছে। এই ধরনেই একটি বাদ্যযন্ত্র হল ত্রিপুরার চংপ্রেং। এটি সেখানকার উপজাতীয় সম্প্রদায়ের মধ্যে বেশ জনপ্রিয়। বাঁশ দিয়ে তৈরি এই বাদ্যযন্ত্রে ৩টি তার থাকে। এ থেকে নির্গত সুর খুব মধুর হয়, যা সরোদের সুরের সাথে অনেকটা মিলে যায়। কিছু কারণে তরুণ প্রজন্মের মধ্যে এর জনপ্রিয়তা কমে আসছিল। এমন পরিস্থিতিতে সুরজ কুমার দেব বর্মা জি.এ.টি.কে আবার জনপ্রিয় করে তোলার সংকল্প নেন। আজ তার এই প্রচেষ্টা সফল হচ্ছে। তিনি চংপ্রেংয়ের পাশাপাশি সেখানকার অন্যান্য ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রেও পারফর্ম করে আসছেন। কোকবরক ফোক সং, বাউল গান, বাঙালি লোকসঙ্গীত তিনি খুব ভালোবাসেন।
এখন আমি আপনাদের একটি ছোট ক্লিপ শোনাতে চাই। এই সঙ্গীত আপনারা কখনোই ভুলতে পারবেন না। ডালা। সাথীরা, আমার বিশ্বাস এটি শুনে আপনাদের মন খুব ভালো হয়ে থাকবে। আমি দেব বর্মা জির জন্য অত্যন্ত গর্বিত। ঐতিহ্যবাহী সঙ্গীতকে জনপ্রিয় করার তার এই প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়। আমার অনুরোধ, আপনারাও আপনাদের আশেপাশে থাকা ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের তথ্য সোশ্যাল মিডিয়ায় অবশ্যই শেয়ার করুন। আপনার এই প্রচেষ্টা অন্যদেরও ভারতীয় ঐতিহ্যবাহী সঙ্গীতের সাথে অবশ্যই যুক্ত করবে। আমার প্রিয় দেশবাসী, আগামীকাল 27শে জুলাই ভারতরত্ন ড. এপিজে আব্দুল কালাম জির প্রয়াণ দিবস। ডক্টর কালামের ব্যক্তিত্বে অনেক অনুপ্রেরণামূলক দিক ছিল। তবে তার হৃদয়ের সবচেয়ে কাছের ছিল শিক্ষকের ভূমিকাটি। তিনি শিশুদের এবং যুবকদের বড় স্বপ্ন দেখার জন্য অনুপ্রাণিত করতেন। কাকতালীয়ভাবে এই সপ্তাহে আমরা গুরু পূর্ণিমার পবিত্র উৎসব পালন করব। আমাদের বাবা মা হলেন আমাদের প্রথম গুরু। স্কুলের শিক্ষকরা আমাদের অক্ষর জ্ঞান দেন। গুরু পূর্ণিমা এমন সমস্ত গুরুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি উপলক্ষ। আমি দেশের সমস্ত শিক্ষক ও গুরুজনদের শ্রদ্ধাভরে প্রণাম জানাই। বন্ধুরা, কয়েক সপ্তাহ পরেই আমরা আমাদের স্বাধীনতার মহোৎসবও পালন করব। 15ই আগস্ট প্রত্যেক ভারতবাসীর জন্য গর্বের দিন। এটি সেই অসংখ্য বীরদের স্মরণ করার দিন যারা ভারত মাতার স্বাধীনতার জন্য নিজেদের সবকিছু উৎসর্গ করেছিলেন। তাদের ত্যাগ ও তপস্যার কারণেই আজ আমাদের হাতে তেরঙা পতাকা রয়েছে। এই তেরঙায় আমাদের সংবিধানের আদর্শ নিহিত রয়েছে। বন্ধুরা, গত কয়েক বছরে হর ঘর তেরঙা অভিযান পুরো দেশকে এক অসাধারণ আবেগে সংযুক্ত করেছে। প্রতিটি বাড়ি ও প্রতিটি গলিতে তেরঙার উৎসব দেখা যায়। এই বছরও আমাদের হর ঘর তেরঙা অভিযানকে পূর্ণ উৎসাহের সাথে এগিয়ে নিয়ে যেতে হবে। নিজের বাড়িতে পূর্ণ সম্মানের সাথে তেরঙা উত্তোলন করতে হবে। বন্ধুরা, প্রতি বছর 15ই আগস্টের আগে আপনারা আমাকে অনেক মতামত এবং পরামর্শ পাঠান। এই বছরও আপনারা আপনাদের মতামত মাই.গভ এ অবশ্যই শেয়ার করুন। আমি আপনাদের পরামর্শের অপেক্ষায় রইলাম। বন্ধুরা, মন কি বাত এ আজ এইটুকুই। আগামী মাসে আমরা আবার দেখা করব দেশবাসীর অনেক নতুন কৃতিত্ব এবং অনুপ্রেরণামূলক প্রচেষ্টার সাথে। ততক্ষণ পর্যন্ত আমাকে অনুমতি দিন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।